Welcome students to your channel Engineering Educators. Engineering in an engineered way. I am Indranil and today I am going to discuss about West Bengal Public Service Commission Assistant Engineer Civil previous year question and detailed solution. This is the fourth part of this video segment. And before starting this video, I would like to request to all of you, please like my channel and subscribe it. And also do share. আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে কমেন্ট সেকশানে জানাও। In the first question says that the resultant sound pressure level of two sound sources, each having a sound pressure level of 50 decibel, is. The correct answer for this question will be option number D, 53 ডেসিবেল। পার্টিকুলার এই যে প্রশ্নটা, এর একটা থাম রুল আছে। এই যে প্রশ্নর অ্যান্সারটা বার করার একটা থাম রুল আছে, যার সাহায্যে আমরা খুব সহজে উইদিন আ 10 সেকেন্ড আমরা বলতে পারি হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্যাট পার্টিকুলার প্রবলেম। ঠিক আছে, কিন্তু এর যে জেনারেলাইজড নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার যে ইকুয়েশান, সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো। সেটা হচ্ছে এই ইকুয়েশানটা সলভ করার জন্য যে ইকুয়েশনটা কাজে লাগে সেটা হচ্ছে 10 ইন্টু লগ ইন্টু 10 টু দি পাওয়ার দ্য প্রেশার লেভেল। এখানে কটা প্রেশার লেভেল আছে? দ্য রেজাল্টেন্ট সাউন্ড প্রেশার লেভেল অফ টু সাউন্ড সোর্সেস। দুটো সাউন্ড সোর্স আছে, তার সাউন্ড প্রেশার লেভেলটা হচ্ছে 50 ডেসিবেল। তাহলে 10 টু দি পাওয়ার একটা প্রেশার লেভেল নেব বাই 10। ঠিক আছে, আরেকটা যেহেতু দুটো প্রেশার লেভেল আছে সেজন্য 10 টু দি পাওয়ার ওটার ভ্যালু কত 50, তাহলে 50/10। এটা করে দেখবে তোমাদের যে ভ্যালুটা আসছে সেটাও আসবে হচ্ছে 53 পয়েন্ট সামথিং 14 সামথিং। ঠিক আছে, সো ডি উইল বি দ্য রাইট অপশন। কিন্তু ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের পরীক্ষায় বা বেশ কিছু পরীক্ষায় তোমরা এটা লক্ষ্য করবে যে এই ধরনের প্রবলেম কিন্তু আসে, কিন্তু এর জন্য কিন্তু ক্যালকুলেটার প্রোভাইড করা হয় না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে? তো সেই ক্ষেত্রে তোমরা উইদিন এ 10 সেকেন্ড তোমরা পার্টিকুলার এই রকম প্রবলেমের ভ্যালুটা তোমরা বলতে পারবে। যেমন 0 to 1 যদি সেটার ডিফারেন্স থাকে বিটুইন 2 ডেসিবেল, দেন কি হবে? দ্য অ্যাড 3 ডেসিবেল টু দ্য হায়ার ভ্যালু। হায়ার ভ্যালু দুটোর মধ্যে এখানে কত আছে? 50 দুটোই সেম আছে। 50-এর সাথে 3 যোগ করলাম, 53 উইল বি দ্য রাইট অ্যান্সার। 2 থেকে 3 ডেসিবেল যদি ডিফারেন্স থাকে দুটো প্রেসার সোর্সের মধ্যে, দুটো সাউন্ড সোর্সের মধ্যে, ঠিক আছে, সেই ক্ষেত্রে 2 ডেসিবেল হায়ার ভ্যালুর সাথে অ্যাড হবে। 4 to 9 হলে ডিফারেন্স, সেটা 1 ডেসিবেল অ্যাড হবে। 10+ ডেসিবেল হলে হায়ার ভ্যালু আনচেঞ্জ থাকবে। মানে একটা যদি থাকে হচ্ছে 50 আর একটা 70, তাহলে 70 নেওয়া হবে। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ইন্টারমিডিয়েট ভার্টিক্যাল স্টিফনার্স আর প্রোভাইডেড ইন প্লেট গার্ডার 2. Intermediate vertical stiffeners are provided in plate girder to eliminate wave buckling. The correct answer will be option number A, eliminate wave buckling. চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। The decay in timber due to alternate wetting and drying is called. Decay in timber due to alternate wetting and drying কে আমরা কি বলে থাকি বা কি জেনে থাকি? সেটা হচ্ছে অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট অ্যান্সার, and that is wet rot. All of you see in the right hand side diagram, this is a particular picture of a wet rot. ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। জিওটেক্সটাইল when placed between a fine soil and a coarse material performs the function of। কি বলেছে প্রশ্নটায় বলেছে হচ্ছে যখন ফাইন সয়েল এবং কোর্স মেটেরিয়াল মধ্যবর্তী জিও টেক্সটাইল প্লেস করা হয় তখন সেটা কি হিসাবে কাজ করে? ইট উইল অ্যাক্ট অ্যাজ এ সেপারেটর। ঠিক আছে, ইট ইজ এ পারফর্মস দ্য ফাংশন অফ সেপারেশন অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ সেপারেটর। ইউ ক্যান সি সেপারেশন আর জিও টেক্সটাইল অ্যাক্ট অ্যাজ এ সেপারেটর when placed between fine soil and coarse material. চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In this question says that in 1:20 model of Stirling basin, the height of hydraulic jump in the model is observed to be 20 centimeter.
হোয়াট উড বি দ্য করাসপন্ডিং হাইট অফ জাম্প ইন দ্য প্রোটোটাইপ? কি বলেছে? হাইড্রোলিক জাম্প মডেলে দিয়ে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে 20 সেন্টিমিটার। নাও উই নিড টু ক্যালকুলেট দ্য হাইড্রোলিক জাম্প ইন দ্য প্রোটোটাইপ। মডেলে দিয়ে দিয়েছে, প্রোটোটাইপের আমাদের বার করতে হবে। আর স্কেল রেশিও কত দিয়েছে? 1:20। তাহলে কিভাবে বার করব আমরা? এখানে আমরা কি জানি? লিনিয়ার স্কেল রেশিও, ঠিক আছে? লিনিয়ার স্কেল রেশিও ফর হাইড্রোলিক জাম্প HP/HM, ঠিক আছে? এটা কত? এটা হয় 10। তাহলে এখানে কত দেওয়া আছে? মডেলের জন্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে কি হবে? HP/HM ইকুয়াল টু 10। মডেলের জন্য 20, তাহলে 20 ইন্টু 10, 200 উইল বি দ্য রাইট অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। In the slope deflection equation, the deformation is considered to be caused by. The correct answer for this question will be only the bending moment. এটা সবসময় মাথায় রাখবে, ইন দ্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন দ্য ডিফর্মেশন ইজ কনসিডার্ড টু বি কজড বাই অনলি দ্য বেন্ডিং মোমেন্ট। তার আগে স্লোপ ডিফ্লেকশন মেথড সম্পর্কে কিছু একটা বলে দিই, ঠিক আছে? স্লোপ ডিফ্লেকশন বলা হয়ে থাকে জিএমএনই মেথডও এটাকে বলা হয়ে থাকে। আর এখানে জয়েন্ট কি ধরা হয়ে থাকে? এখানে জয়েন্টটাকে ধরা হয় হচ্ছে রিজিড। এখানে জয়েন্টকে রিজিড ধরা হয়, ঠিক আছে? হেয়ার দ্য বেসিক্স আননোন আর, এখানে আননোন দুটো কি কি? জয়েন্ট ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ থিটা আর ডেল্টা, ঠিক আছে? এখানে বেসিক টু আননোনস আর থিটা অ্যান্ড ডেল্টা। এবার থিটা আর ডেল্টা কীভাবে বার করব? টু ফাইন্ড থিটা অ্যান্ড ডেল্টা, জয়েন্ট ইকুইলিব্রিয়াম কন্ডিশনস অ্যান্ড শিয়ার ইকুয়েশনস আর এস্টাবলিশড। দ্য ফোর্সেস আর ফাউন্ড ইউজিং ফোর্স ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। এখানে যে ফোর্সগুলো ক্যালকুলেট করা হয় সেটা উইথ রেসপেক্ট টু মোমেন্ট কাজে লাগিয়ে এটাকে ফাইন্ড আউট করা হয় ইউজিং ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ, ঠিক আছে? হুইচ আর কল্ড স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনস। সেই জন্য এটাকে বেন্ডিং মোমেন্ট ইন দ্য স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন দ্য ডিফর্মেশন ইজ কনসিডার টু বি কজড বাই বেন্ডিং মোমেন্ট। কারণ এই থিটা এবং ডেল্টা এই দুটোকে ফাইন্ড আউট করার জন্য মোমেন্টস আর ফাউন্ড ইউজিং ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনস। ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। In an earthen dam, the phreatic line is. In a earthen dam, phreatic line is parabolic. ওকে, এই সূত্রে তোমাদের আরেকটা জিনিস বলে দিই। phreatic লাইন হচ্ছে টপ ফ্লো লাইন, ইট ফলোজ দ্য পাথ অফ বেস প্যারাবোলা। বা phreatic লাইন কীরকম হয়? প্যারাবোলিক। আর এখানে প্রেশারটা কীরকম থাকে? এখানে প্রেশারটা জিরো প্রেশার অ্যাক্ট করে, দ্যাট মিন্স অ্যাটমসফেরিক প্রেশার এখানে কাজ করে, ঠিক আছে? চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। স্লো সেটিং সিমেন্ট উইল হ্যাভ হায়ার পার্সেন্টেজ অফ। স্লো সেটিং সিমেন্ট উইল হ্যাভ এ হায়ার পার্সেন্টেজ অফ ড্রাই ক্যালসিয়াম সিলিকেট, যেটাকে আমরা কি জানে থাকি? C2S। ট্রাইক্যালসিয়াম সিলিকেটকে C3S, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটকে C3A, আর জিপসামকে কি জেনে থাকি? CaSO4 2H2O, ঠিক আছে? এখানে জিপসাম বাদে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট বোথ আর বাগিউস কনস্টিটিউয়েন্ট। এখানে জিপসাম একটা কি? জিপসামকে আমরা রিটার্ডার হিসাবে চিনে থাকি বা জেনে থাকি। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। গ্রানাইট contains primarily. Granite contains primarily. The correct answer for this question will be quartz and feldspar. In the right hand side you can see the diagram. এই ডায়াগ্রামে তোমরা দেখতে পাচ্ছ কোয়ার্টজের পার্সেন্টেজ কতটা আর ফেল্ডস্পারের পার্সেন্টেজ কতটা। সো গ্রানাইট কন্টেন্স প্রাইমারিলি কোয়ার্টজ অ্যান্ড ফেল্ডস্পার। ওকে, আরেকটা বলে দিই, গ্রানাইট হচ্ছে তোমাদের কি টাইপের রক? ইট ইজ আ
igneous rock. It is also can be said as a intrusive igneous rock. ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। দ্য কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার। সেটাকে কি ডিনোট করা হয়? কে দিয়ে ডিনোট করা হয়। যদি অ্যাক্টিভ আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট হয় সেখানে কে এ, যদি প্যাসিভ আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট হয় তাহলে কেপি দিয়ে ডিনোট করা হয়। আর যদি কোএফিসিয়েন্ট অ্যাট রেস্ট তাহলে K0 দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশার ইজ ডিফাইন্ড, ইট ইজ দ্য রেশিও অফ, the correct answer for this question will be option number D. Coefficient of earth pressure defined as it is the ratio of horizontal stress to vertical stress. ওকে, চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। Load safety factor for expressway may be taken as. The correct answer for this question is option number C, 1.2. Load safety factor we will take 1.2 for expressways and national highways. For lesser important roads সেই জন্য লোড সেফটি ফ্যাক্টর কত নেব? দ্য ভ্যালু উইল বি 1.1. চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। ইফ বিওডি অফ এ ওয়েস্ট ওয়াটার স্যাম্পেল ইজ ফাউন্ড অ্যাজ 180 মিলিগ্রাম পার লিটার আফটার 5 days অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য বিওডি ভ্যালু ফর 1 day অ্যাট সেম টেম্পারেচার উইল বি। এখানে 5 days বিওডি দিয়ে দেওয়া হয়েছে, 1 days বিওডি আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, কেআই দিয়ে দেওয়া হয়েছে 0.23 পার ডে। আমরা কি জানি, এর সাপেক্ষে বার করতে বলেছে। এলটি ইকুয়ালস টু L0 1 মাইনাস ই টু দি পাওয়ার কে ইন্টু টি। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এখানে পার্টিকুলার এলটির জায়গায় 180 বসাতে হবে। 180 ইকুয়ালস টু L0 1 মাইনাস ই টু দি পাওয়ার কে ইন্টু টি। ঠিক আছে, এটা বসাবো। আরেকটা কি বসাবো, আরেকটা হবে কি কিসের জন্য, L1 এর জন্য। L1 ইকুয়ালস টু L0 1 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস, সরি এখানে ই হবে, এখানে ই নেওয়া হবে। তাহলে এল টি দ্যাট ইজ L1 ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কের ভ্যালু কত, 0.23 ইন্টু টি। টি এখানে কত, টি হচ্ছে এখানে 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইকুয়েশান। ফার্স্ট ইকুয়েশান আমরা কি দেখলাম, ফার্স্ট ইকুয়েশান আমরা দেখলাম হচ্ছে 180 ইকুয়ালস টু L0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কত, 0.23 ইন্টু টি। কদিন এটা, 5 দিনের জন্য। ঠিক আছে, নেক্সট ইকুয়েশানে কি দেখলাম, নেক্সট ইকুয়েশানে L1 ইকুয়ালস টু L0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.23 ইন্টু কত, এটা 1। এই দুটো ইকুয়েশনকে আমরা যদি ইকুয়াল করি, ঠিক আছে, এই দুটো ইকুয়েশন তুলনা করলে আমরা পাবো কিসের ভ্যালুটা, পিওটি ভ্যালু ফর 1 day অ্যান্ড দ্য ভ্যালু উইল বি 54 মিলিগ্রাম পার লিটার। চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন। The strain energy stored in a simply supported beam of span L and flexural rigidity EI due to central concentrated load W is. আমরা কি জানি, স্ট্রেন এনার্জি ইকুয়ালস টু হাফ ইন্টু পি ইন্টু ডেল্টা। ঠিক আছে, পিটা কি লোড আর ডেল্টাটা কি ডিসপ্লেসমেন্ট। এখানে কী রকমের বিম দিয়েছে, এখানে সিম্পলি সাপোর্টেড বিম দিয়েছে, যেখানে মিড পয়েন্টে একটা ডব্লু লোড কাজ করছে, স্প্যান লেন্থ ইজ এল।
এর আমাদের এটা যদি সি পয়েন্ট হয়, তো সি পয়েন্টে আমাদের ডিফ্লেকশন কত হয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে ডেল সি ইকুয়ালস টু ডব্লু এল কিউব বাই 48 ইআই। ঠিক আছে, ইআইটা কি? ফ্লেক্সারাল রিজিডিটি। তাহলে ফ্রম দ্য বেসিক ইকুয়েশন অফ স্ট্রেন এনার্জি কী জানি? হাফ ইন্টু লোড। এখানে কত লোড আছে? সেন্ট্রাল কনসেন্ট্রেটেড লোড ডব্লু, আর ডিসপ্লেসমেন্ট ফর সিম্পলি সাপোর্টেড বিম পয়েন্ট লোড অ্যাক্টিং অ্যাট মিড পয়েন্ট, সেটা কত কত চেক করলাম? সেটা হচ্ছে ডব্লু এল কিউব বাই 48 ইআই। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে? কারেক্ট অ্যান্সার হবে ডব্লু স্কোয়ার এল কিউব বাই 96 ইআই। তাহলে কোন অপশানটা ঠিক হয়ে যাবে? অপশান নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, তো আজকের মতো এখানেই শেষ। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু শেয়ার। অলসো তোমাদের গুরুত্বপূর্ণ মতামত যেটা রয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।